প্রিয় দর্শক, আপনারা যে যেখানে আছেন সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি নিউ ইয়র্ক থেকে। রতন তালুকদার লাইভে আজকে থেকে আর মাত্র 11 দিন বাকি আমাদের বহু আকাঙ্ক্ষিত নির্বাচন। নির্বাচন কমিশন তাদের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রেখেছে। ডক্টর ইউনূস সরকারও বলেছেন যে এই নির্বাচন নাকি হবে একেবারে এমন নির্বাচন যে নির্বাচন এর আগে মানুষ কখনো দেখেনি। ভালো কথা, আমরা একটি ভালো নির্বাচনই দেখতে চাই। আন্তর্জাতিক সম্প্রদায় সম্ভবত তাই চায়, এবং সেই আকাঙ্ক্ষিত নির্বাচনের যতটুকু এখন পর্যন্ত বোঝা যাচ্ছে, এবারে নির্বাচনটাই বোধহয় সম্ভবত সবচেয়ে বেশি প্রাণহীন মনে হয়। এই কারণেই দেশ থেকে প্রাপ্ত যে সমস্ত খবর আমরা পাই, নির্বাচনে বাকযুদ্ধ দুটি প্রধান দলের মাঝে অবশ্যই রয়েছে। এর মাঝে প্রাণহানিও ঘটেছে দুজনের, বিশেষ করে ঢাকা হাট নির্বাচনী এলাকায় মির্জা আব্বাস বিএনপির প্রার্থী এবং নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি এনসিপি তথা জামাত প্রার্থী। এবং এই নাসিরউদ্দিন পাটোয়ারির বিভিন্ন বক্তব্য উত্তেজনা তৈরি করেছে এবং অনেকাংশেই অনেক জায়গাতেই মারমুখী পরিস্থিতি তৈরি হয়েছে। এরই মাঝে হা না ভোটের যে প্রপাগান্ডা, যে প্রস্তুতি বা প্রচার, তা এক ধরনের কেউ করতে চায় কেউ করতে চায় না, এরকম একটা ইসে সরকার খুব জোরে সুরে, সরকারের বিভিন্ন উপদেষ্টা থেকে শুরু করে ডক্টর ইউনূস নিজে পর্যন্ত হা ভোটের পক্ষে ক্যাম্পেইন করেছিলেন। কিন্তু নির্বাচন কমিশন অনেক আলোচনার পর হা ভোট নিয়ে সরকারের যে ক্যাম্পেইন, সেটাকে ইল্লিগ্যাল, বেআইনি বলা হয়েছে। এমনকি বলা হয়েছে এটা দণ্ডিত অপরাধ। আচ্ছা, তাই যদি হয় তে দণ্ডনীয় যে অপরাধ, সেই অপরাধটুকু তাহলে দেশের মানুষ দেখতে চায়, নাম্বার ওয়ান। নাম্বার টু, হা এবং না এই ভোটের জন্য সরকার কেন এত মরিয়া, এবং সরকারের উপদেষ্টারাও একেবারে নগ্ন প্রচারণা চালিয়েছিল। তাছাড়া সংস্কার পরিষদ বা কমিটিগুলির প্রধানরাও হা ভোটের পক্ষে ব্যাপক প্রচারণায় নামে এবং এক এক দিন এক এক ধরনের বক্তব্য তারা দিতে থাকে। বিশেষ করে ডক্টর আলী রিয়াজ, যিনি আমেরিকান নাগরিক, ডক্টর ইউনূস তাকে আমেরিকা থেকে তার টিমে নিয়েছেন এবং তিনি সংবিধান সংশোধন কমিটির চেয়ারম্যান। তিনি কদিন আগে বলেছেন যে 180 দিন নির্বাচন হওয়ার পর 180 দিনের মাথায় হা বা না ভোটের যে ফলাফল, ভোটের ফলাফল যদি হা হয় তাহলে জুলাই সনদকে কার্যকরী করতে সংসদ তার প্রক্রিয়া শুরু করবে। কিন্তু প্রশ্ন হলো, 180 দিনের যে টাইম ফ্রেম বলা হচ্ছে, সেই পর্যন্ত নতুন সরকারের ভূমিকাটা কি হবে? নতুন সরকার তো এরকমই হওয়া উচিত, এমন হওয়া উচিত যে যেদিন নির্বাচন হবে ফলাফল যদি, ওরা আগেই বলে রেখেছে তারা যে ফলাফল বিলম্ব হতে পারে, বিলম্ব হলে কদিন হতে পারে, ধরা যাক 2 দিন বিলম্ব হলো, তারপরে ফাইনাল রেজাল্ট ঘোষণা করা হলো। যে দলই পাশ করুক, যারা সংখ্যাগরিষ্ঠ আসনে পাশ করবে তারা সরকার গঠন করবে। তাহলে সরকার গঠন করতে 3-4 দিন লাগতে পারে। নিয়ম মতো
সংসদীয় গণতন্ত্রের যে কার্য আমরা আগে পূর্বে দেখেছি, সেটা হলো যে নির্বাচনের পরপরই ফলাফল ঘোষণার সাথে সাথে প্রধান যে দল থাকবে বিজয়ী হয়ে তারা তাদের সংসদীয় দলের নেতা নির্বাচন করবে এবং সেই সংসদীয় দলের নেতাই হবে প্রধানমন্ত্রী, তারপর মন্ত্রিসভা। এভাবেই প্রক্রিয়াটা চলে। কিন্তু এখন যেভাবে হা বা না ভোটের প্রক্রিয়া নিয়ে বা নির্বাচনের পরে কি হবে তা নিয়ে যেভাবে জিলিপির পেঁচের মতো বিভিন্ন বিধিনিষেধ করা হচ্ছে, আগাম বলা হচ্ছে 180 দিনের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াও পরিষ্কার নয়, স্বচ্ছ নয়। এই 180 দিনের প্রক্রিয়ায় নতুন যে সরকার হবে সেই সরকারের ভূমিকা এবং সরকার কখন শপথ নেবে, কি হবে, অনেক জটিলতা। প্রিয় দর্শক, বলছিলাম হা ভোট বা না ভোটের ব্যাপারে, যেটাকে সাধারণত ইংরেজিতে রেফারেন্ডাম বলে কোন একটি ইস্যুর ভিত্তিতে। যদিও আমাদের এই হা নার মাঝে অনেক জটিলতা। আমার ধারণা, যা অনেকেই দেশ থেকে বলে, সেটা হলো হয়তো 90% বা আরো বেশি হতে পারে, ওরা বুঝেই না এবারের যে হা বা না ভোট হবে তা আসলে বিষয়টা কি। অনেকের কাছে এই বিষয়টা পরিষ্কার নয়। হা বা না ভোট কিন্তু আমাদের দেশে এর আগেও হয়েছে, জিয়াউর রহমানের আমলে হয়েছে, এরশাদের আমলে হয়েছে। ইউজুয়ালি হা ভোট সবসময় সরকার দলের পক্ষেই যায় এবং সরকার দলের পক্ষই সেটাকে নিয়ন্ত্রণ করে। জিয়াউর রহমানের আমলেও দেখেছি আমরা 98% ভোট হার পক্ষে পড়েছে, এরশাদের আমলেও আমরা তাই দেখেছি। এবার কি হবে, এবার হা না নিয়ে বিস্তর জটিলতা। এই জটিলতার একটাই কারণ, সাধারণত হা এবং না ভোটে দুটি প্রশ্ন, এবার হা বা নার মাঝে 4টি প্রশ্ন। কোনো একটি প্রশ্নে যদি কেউ দ্বিমত করে তার কিন্তু হা ভোটে ভোট দেওয়ার কথা নয়। আবার হা ভোটে যখন আপনি হা দিবেন, তার মানে হবে যে 4টি প্রশ্ন সবগুলির সঙ্গেই আপনি একমত। কিন্তু আপনি যদি মনে করেন যে দুটোর সঙ্গে আপনি একমত, বাকি দুটোর সঙ্গে একমত না, কিন্তু এখানে আপনার কিন্তু কোনো চয়েস নেই। কারণ আপনাকে হাতে দিলে আপনার 4টাতেই ধরে নেওয়া হবে আপনি একমত, আর না তো বলার দরকার নেই। না ভোট মানে না ভোট, আপনি কোনোটার সঙ্গেই একমত নন। রাজনৈতিক দল যারা নির্বাচন, দেখবেন জামাতে ইসলামী সহ বিভিন্ন দল, তাদের জোটের, তারা কিন্তু একেবারে হা ভোট নিয়ে অস্থিরতা। তাদের তাদের প্রার্থীদের ভোটের পাশাপাশি, তাদের দলীয় প্রতীকের ভোটের পাশাপাশি তারা কিন্তু হা ভোটেরও ব্যাপক প্রচারণা করছে। কিন্তু আবার বিএনপির বেলায় যদি আসা যায়, তাহলে দেখা যাবে এখানে পরিষ্কার নয়। তারেক রহমান অবশ্য গতকাল এক সবাই বলেছেন হার পক্ষে ভোট দেওয়ার জন্য, কিন্তু সেটি তত জোরালো নয়। বোঝা যাচ্ছে বিএনপি হা ভোটের পক্ষে নয়, যদিও উপরে উপরে বাসা বাসা বলতে বাধ্য হচ্ছে হা ভোটে ভোট দেওয়ার জন্য। এই জটিলতার প্রেক্ষিতে ধরা যাক হা ভোট পাশ করলো, তখন কি হইতে পারে? তখন হইতে পারে যে হা ভোটটার প্রয়োজনটাই এই কারণে, 24-এর ছাত্র গণ আন্দোলনের পর যে জুলাই বিপ্লব বলে কথিত যে সনদ তারা তৈরি করেছে বিভিন্ন প্রক্রিয়ায়, বিশেষ করে গুরুত্বটা এখানে এই কারণেই বেশি যে সংবিধান পরিবর্তন। তো তারা সংবিধান পরিবর্তন করতে চাচ্ছে, নতুন বলা হচ্ছে নতুন বাংলাদেশ, নতুন বিপ্লব, নতুন সবকিছু। কিন্তু প্রশ্ন হলো যে একটি দেশের সংবিধান, আমরা আমাদের 72-এর সংবিধান চিরদিন আমরা অন্তত গত 54 বছর শুনে এসেছি যে আমাদের সংবিধান একটি সর্বকালের সর্বশ্রেষ্ঠ সংবিধান হিসাবে খ্যাত।
সংবিধান একটি পবিত্র দলিল, কিন্তু তার অর্থ এই নয় সংবিধান কোনো ধর্মগ্রন্থ নয় যার পরিবর্তন হবে না। সংবিধানের ভিতরে সংবিধান পরিবর্তনের ধারা রয়েছে, কিভাবে পরিবর্তন করতে হবে, কিভাবে সংযোজন, কিভাবে সংবিধানের বিভিন্ন ধারা থেকে, উপধারা থেকে কোনো কিছু বাদ দিতে হবে, এমনটি যেমন রয়েছে সংযোজনও রয়েছে। পরিবর্তন, সংযোজন, বিয়োজন সবকিছুই করা যেতে পারে, এটা সংবিধান। এবং সেটা হতে পারে পার্লামেন্টের মাঝেই, এবং পার্লামেন্টে নির্বাচিত সদস্যদের 2/3 ভোটের সংবিধান পরিবর্তন করা যায়। সেটা যে দল যে নীতিতে বিশ্বাসী, তার নীতি, দেশের মুক্তিযুদ্ধ, দেশের স্বাধীনতার সনদ, সবকিছুর পরিপ্রেক্ষিতেই হা এবং না ভোটের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকে সংবিধানের মাঝেই ফয়সালা করা যায়। আমাদের সংবিধানে কিন্তু এখন পর্যন্ত হা বা না ভোটের কোনো প্রক্রিয়া নেই। সংবিধান সংশোধন করার জন্য, যেটা আগেই বলছি, 2/3 সদস্যের ভোটে সংবিধান পরিবর্তন করা যেতে পারে। একেবারে সংবিধান বাতিল করে দিতে হবে, এই ধরনের একটি মানসিকতায় যেন ডক্টর ইউনূসের সরকার একেবারে উঠে পড়ে লেগেছেন। কেন আমাদের সংবিধান পরিবর্তন করতে হবে? এই সংবিধান পরিবর্তন, একেবারে নতুন সংবিধান কি কারণে করতে হবে? যে সংবিধান আমাদের রয়েছে সেই সংবিধান পরিবর্তন জাতীয় সংসদে যে দল ক্ষমতায় আসবে তারা করতেই পারে, এটা তাদের রাইট। সংসদ সদস্য হিসেবে যারা নির্বাচিত হয়ে আসে তাদেরকে বলা হয় ল মেকার। তারা আইন প্রণয়ন করাই তাদের অন্যতম প্রধান কাজ। তাদের শুধু কাজ মন্ত্রী মিনিস্টার হয়ে ব্রিজ তৈরি করা, রাস্তা তৈরি করা বা অন্য কোনো উন্নয়নমূলক কাজ করাই তাদের একমাত্র কাজ নয়। তাদের মেইন কাজ রাষ্ট্র সমাজ যের কল্যাণে সংবিধানের মাধ্যমে নতুন নতুন আইন প্রণয়ন করা, যা ভবিষ্যৎ প্রজন্ম, দেশের ভবিষ্যৎ সময়ের সঙ্গে তাল মিলিয়ে দেশের আইন কেমন হতে পারে, নতুন আইন কিভাবে সংযোজন হতে পারে, কোনো কালা কানুন কিভাবে সংবিধান থেকে বাতিল হতে পারে, সেই বিষয়টি দেখার এখতিয়ার একমাত্র একটি নির্বাচিত সরকার, এবং সেই সরকারই এই কাজটি করতে পারে। কিন্তু হঠাৎ করে এই হা নার নামে সরকার, বিশেষ করে ডক্টর ইউনূস সরকার, যে সরকারটি অন্তর্বর্তীকালীন, সংস্কারের নামে যে সরকারটি 6টি কমিটি করে, আজ পর্যন্ত কতটুকু কি সংস্কার হয়েছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন অনেক প্রশ্নের মুখে। নির্বাচন কমিশনের কিছু সংস্কার হয়েছে, বা যে ধরনের সংস্কার হওয়া উচিত ছিল তা কিন্তু হয় না। নির্বাচন কমিশনের সংস্কার হয়েও তো ঋণ খেলাপি যারা, তারা পার পেয়ে গেছেন। অনেক ঋণ খেলাপি যারা নির্বাচন করছেন, অনেক বিদেশি নাগরিক, দ্বৈত নাগরিক হিসাবে যাদেরকে বলা হয়, সেই দ্বৈত নাগরিক তারাও নির্বাচন করছে। আর এরকম আরো অনেক অনিয়মকেও নির্বাচন কমিশন কিন্তু ছাড় দিয়েছে, আবার কিছু কিছু পরিবর্তন হয়েছে, দুটোই বলা যেতে পারে। তো এখন একজন যদি প্রশ্ন করে যে ভাই, হা না ভোট নিয়ে সরকার এত অস্থিরতা কি কারণে, এবং এই যে 180 দিন পর্যন্ত লাগবে, এই 180 দিনের জন্য কি এখন এমন একটি কনফিউজড সিচুয়েশন তৈরি হয়েছে, যেটা হলো যে তাহলে নতুন সরকার হবে, কিন্তু এই 180 দিনকে আবার সেই পুরানো সরকার, যেটা পুরান হবে আসছে নির্বাচনের পরে, তারা কি আবার প্যারালাল সাইডে থাকবে কিনা, বা তাদের ফিউচারটা, কোনো কিছু কিন্তু স্পষ্ট না। এই জন্য বলছিলাম যে এই ইলেকশনে বিশেষ করে
তত্ত্বাবধায়ক সরকার এক ধরনের জিলিপির যে পেজ তৈরি করছে এই হা এবং না ভোট নিয়ে, অথচ বিষয়টি অত্যন্ত স্বচ্ছ এবং আরো বেশি মানুষের বোধগম্য হওয়ার জন্য, সহজতর হওয়ার জন্য যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটি কিন্তু এই নির্বাচন পদ্ধতিতে হা বা ভোটে নেই। যে কারণে শুরুতেই বলছিলাম যে এই হা এবং না, এই ভোট নিয়ে কতজন মানুষ স্বচ্ছ ধারণা রাখে যথেষ্ট সন্দেহ রয়েছে। নিশ্চিত 90% মানুষ দেশের এই হা না বুঝে না, অন্তত এইবারের হা বা না বুঝে না। এর আগে যখন জিয়াউর রহমানের আমলে বা এরশাদের আমলে হয়েছিল, তখন মানুষ বুঝতে পারতো এই কারণেই যে তখন দুটি প্রশ্ন ছিল, ইয়েস নো, হা না। কিন্তু এখন এই হা নার ভিতরেই আগেই বলছি 4টি প্রশ্ন। এ নিয়ে জনমনে ব্যাপক সন্দেহ, এবং এই সন্দেহের শেষ কোথায় বলা খুব মুশকিল। কারণ হাব ভাব দেখে যা মনে হচ্ছে, ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার ঘুরে ফিরে আরো বেশি দিন থাকতে চায় কিনা, বা ক্ষমতা ছাড়তে তাদের কষ্ট হচ্ছে কিনা, বা ক্ষমতা ছাড়ার পরে তাদের কি হইতে পারে, কিভাবে তারা সেফ এক্সিট হইতে পারে, যে তাদের সরকারটি গত 18 মাসের সরকারের যে একেবারে ধোয়া তুলসী পাতা তাও নয়, এরই মাঝে অনেক অনিয়ম, অনেক দুর্নীতির খবর বেরিয়েছে। সবকিছু এক সন্দেহ, একটি অন্যরকম পরিবেশ তৈরি হচ্ছে আস্তে আস্তে, এবং এই পরিবেশ মানুষ স্বস্তি বোধ করছে না। একদিকে তো সাধারণ নির্বাচন, 300 আসনে নির্বাচন হবে, জনগণ যাকে ভোট দিবে, যে পার্টিকে ভোট দিবে তারা ক্ষমতায় আসবে, সংখ্যাগরিষ্ঠ আসনে যারা জিতবে তারা সরকার গঠন করবে। ইটস ভেরি ইজি অ্যান্ড সিম্পল, এবং এটাই নিয়ম, এবং এইটাই গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকলে, বা গণতান্ত্রিক সিস্টেমটা যদি চালু থাকে, তাহলে সেটাই হওয়ার কথা। এবং গত 54 বছর, 70-এর নির্বাচন থেকে শুরু করে একেবারে 24-এর নির্বাচন পর্যন্ত আমরা সেটাই দেখে এসেছি। যদিও শেখ হাসিনার আমলের শেষ 3টি নির্বাচন অত্যন্ত আপত্তিকর, কারচুপি, বিভিন্ন ভাবে ব্যাখ্যা দেওয়া যায়, রাতের ভোট, দিনের ভোট, রাতে, এরকম অনেক ঘটনায় ঘটেছে, আমি ডামি, যে যেভাবে বলে সেভাবে হয়েছে। যে কারণেই আমরা এবার নির্বাচনটিকে অন্যরকম নির্বাচন দেখতে চাই, এবং মানুষ ভোট দিতে চায়। মানুষের ভোট দেওয়ার যে অধিকার হারিয়েছিল, মানুষ মনে করেছে এত বড় একটি বিপ্লবের পর এই অধিকার আমরা এখন ফিরে পাবো এবং ভোট দিতে যাব। কিন্তু ভোটের যে পরিবেশ, সেই পরিবেশ কিন্তু বাংলাদেশে এখনো তৈরি হয়নি। এক ধরনের প্রাণহীন প্রচারণা চলছে। এটার অন্যতম প্রধান কারণ এখনো অনেক মানুষের সন্দেহ, আদৌ ফেব্রুয়ারির 12 তারিখে নির্বাচন হবে, এই প্রশ্ন এক। দ্বিতীয় প্রশ্ন এমনও আছে, অনেকেই মনে করে ফেব্রুয়ারির 11 তারিখেও নির্বাচন হবে না বলে ঘোষণা আসতে পারে, এরকম কথাও শোনা যাচ্ছে। সেই যখন এটার একমাত্র কারণ এই হা এবং না ভোটের জটিলতা দিয়ে সরকার নিজেই এই পুরা নির্বাচন প্রক্রিয়াকে এক ধরনের বিতর্কের মাঝে ফেলে দিয়েছে, যে কারণে আজকে আপনারা জানেন যে বাধ্য হয়ে ইলেকশন কমিশন পর্যন্ত সরকারকে হা বা না ভোটের প্রচারণা থেকে বিরত থাকার কথা বলছে। এমনও বলছে নির্বাচন কমিশন, যেটা আগে বলছি, যে দণ্ডনীয় অপরাধ হবে যদি সরকারের থেকে হা বা না ভোটের প্রচারণা কেউ চালায়। তো প্রিয় দর্শক, সর্বশেষ আজকে নির্বাচনের মাত্র 11 দিন আগে এই যে অনিশ্চয়তা এবং নির্বাচনের প্রচারণায়
বাকযুদ্ধ থাকবেই। এটাই এটাই গণতন্ত্র। প্রত্যেকেই চাইবে তার স্ব প্রার্থীকে নির্বাচনে জয়ী করে নিয়ে আসা। কিন্তু সেটা যদি আইন শৃঙ্খলার অবনতি ঘটে, কেউ যদি মার মুখী হয়ে ওঠে, নির্বাচন প্রক্রিয়ায় যদি হতাহত হয়, এরই মাঝে দুজন মারা গিয়েছেন, এর আগে কয়েকজন ক্যান্ডিডেটও মারা গিয়েছে, চট্টগ্রামে একজন বা আরেকজন কোথায় জানি। এই যদি পরিবেশ হয়, সেই পরিবেশ কোনো অবস্থাতেই নির্বাচনের অনুকূলে নয়। এবং এটাও অসত্য কথা, তত্ত্বাবধায়ক সরকার কিন্তু আবার এই জিনিসটাও চায়, কোনো কারণে নির্বাচন যদি পণ্ড হয়, বানচাল হয়, যেভাবেই হোক, তাহলে তাদের আরো কিছুদিন থাকার একটা রাস্তা বের হয়ে পড়ে। এই বিষয়টিকেও একেবারে উড়িয়ে দেওয়া যায় না, কারণ তারা ক্ষমতায় থাকার জন্য অনেক গড়িমসি, অনেক তালবাহানা, অনেক ধান্দা, অনেক কিছুই তারা করছে, এখনো করছে। যেমন ধরুন সংস্কার নিয়ে যে কমিটিগুলো, এদের আর এখন কি কাজ? কিন্তু তারা কিন্তু এখনো বহাল তবিয়তে রয়েছে, সরকারের ট্যাক্সের পয়সায় রাজার হালে তারা চলছে। অথচ ওই কমিটিগুলোর এখন আর দরকার নেই। যখনই নির্বাচন ঘোষণা করে দেওয়া হয়েছিল, সংস্কার কমিটিগুলির প্রয়োজনীয়তা তখনই হয়তো শেষ হয়ে গেছে। তারা যতটুকু প্রপোজাল, যে প্রস্তাবগুলি রেখেছে, এই প্রস্তাবগুলি তো সংসদে আইনের মাধ্যমে প্রয়োগ করতে হবে, আইনের মাধ্যমে এগুলিকে পরিণত করতে হবে, এবং পরবর্তী যে সরকার আসবে তাদের উপরেই সেই দায়িত্বগুলি পড়বে। যে কারণে আজকে যারা সংস্কার কমিটিতে ছিল দীর্ঘ 18 মাস, তাদের বিদায় নেয়ার কথা, কিন্তু তারা কিন্তু এখনো যায়নি তো বরং তারা সরকারের থেকে, তারা জনগণের ট্যাক্সের পয়সায় তারা তাদের কর্মকাণ্ড কি করছে জানি না, তবে তারা তাদের পদ পদবি নিয়ে বহাল তবিয়তেই রয়েছেন। প্রিয় দর্শক, হা এবং না নিয়ে কথা আরো পরিষ্কারভাবে বিশ্লেষণ করলে ঘুরে ফিরে একই কথা বলতে হয়। এর ভিতরে আর অন্য কোনো জিলিপির পেস থাকার কথা নয়। হা, না, আমার ভালো লাগলে আমি হাতে দিব, আমার ভালো লাগলে না হাতে দিব। কিন্তু এইবার যেহেতু হার মাঝে 4টা প্রশ্ন, সেখানে আগে বলছি যে আপনি একটির সঙ্গে দ্বিমত করতে পারলেও হাতেই দিতে হবে, কারণ দ্বিমতের কোনো চয়েস হাতে নেই। এই হলো সর্বশেষ সংস্কার কমিটির দ্বারা যে নির্বাচন প্রক্রিয়া, বিশেষ করে হা বা না ভোটের যে সিস্টেম তারা তৈরি করেছে, সেটির জটিলতা এখানেই। সেই কারণেই অনেকেই হা ভোটের প্রতি অনীহা, কারণ বিষয়টি কোনো অবস্থাতেই মানুষের কাছে বোধগম্য নয়। এবং এটা আমার ধারণা সাধারণ মানুষ তো দূরের কথা, অনেক শিক্ষিত লোক যারা, তারাও হা বা না ভোটের যে প্রক্রিয়ায় হচ্ছে সেই প্রক্রিয়াদের সঙ্গে তারা দ্বিমত পোষণ করে। তো দেখা যাক কি হয়। নির্বাচন তো আর 12 দিন 11 দিন রয়েছে মাত্র। এই পর্যন্ত আমরা নির্বাচন নিয়েই কথা বলবো। তো আজ এখন এ পর্যন্তই। আগামীকাল অন্য ইস্যু নিয়ে কথা বলতে চাই। এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদ থাকুন।